দিনাজপুর ট্রাভেল ব্লগের পূর্বের পার্টে আপনাদেরকে নিয়ে গিয়েছিলাম নয়াবাদ মসজিদ, যার ব্যাপারে বেশ কিছু ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করি এবং তার পরবর্তীতে আমরা চলে গিয়েছিলাম রামসাগর দিঘি, সেটার ব্যাপারে আপনাদের বেশ কিছু ইনফরমেশন আমরা শেয়ার করি। যেহেতু আজকে আমরা সারাদিন এখানে আছি এবং রাতে থাকবো, বাট আমরা চেষ্টা করেছি দিনাজপুরের বেশ কিছু হিস্টোরিক্যাল প্লেসেস ঘুরে দেখার জন্য। তো এখন আমরা দিন শেষে সর্বশেষ যে প্লেসটিতে যাব সেটাকে আমরা বলছি রাজবাড়ি, বাট স্থানীয়দের মতে এটার নাম হচ্ছে রাজবাটি। সো আশা করি এই ব্লগটিও আপনাদের ভালো লাগবে। লেটস গেট স্টার্টেড। দিনাজপুর শহর থেকে ৪ কিলোমিটার উত্তর পূর্বে বটতলা মোড়ের কাছে নিরিবিলি মনোরম এক গ্রামীণ পরিবেশে এই রাজবাড়িটি অবস্থিত, যাকে স্থানীয়রা রাজবাটি নামে পরিচিত। এবং রাজবাড়ির বেশিরভাগ অংশই ধ্বংস হয়ে গেছে, শুধু গুটি কয়েক স্থাপনা এখনো দাঁড়িয়ে আছে। রাজবাড়ির প্রবেশপথে যেটা আপনারা দেখলেন, পশ্চিমমুখী একটি মিনার আকৃতির সাদা বিশাল তোরণ রয়েছে। রাজবাড়ির সীমানার মধ্যে তোরণের কিছু দূরে বাম দিকে একটু উজ্জ্বল রং করা কালিয়া জিও মসজিদ এবং ডান দিকে রাজবাড়ির বই মহলের কিছু ধ্বংসাবশেষ আছে। রাজবাড়ির ব্যাপারে আরো বেশ কিছু তথ্য শেয়ার করব, তার আগে একটু ক্রিকেট খেলে নিই। তো ক্রিকেট আমার অনেক প্রিয় একটি খেলা। আমরা যখন প্রবেশ করছিলাম আউট, রাজবাড়ির ভিতরে, তখন আউট, বাইরে অনেক ছেলেরা ক্রিকেট আউট। খেলছিল। তাদের কাছ থেকে বল এবং ব্যাট নিয়ে, অর্থাৎ নওয়াজ ভাই ব্যাটিং করছে, আমি বোলিং করছি। তো একটু ক্রিকেট খেলে নিলাম। একটু নিজের ছোটবেলায় চলে গেলাম। আসলে বাচ্চাদের সাথে ক্রিকেট খেলতে সেই ভালোই লাগে, কি বলেন? আমার মনে হয় আপনারাও খেলেছেন। তো এবার ব্যাটিং এর পালা এবং দেখুন, এক্সিলেন্ট কাভার ড্রাইভ, কি বলেন? তো যাই হোক, খুব ভালো একটা টাইম গিয়েছে। একটু শর্টকাট ক্রিকেট খেললাম। তারা বলছিল যে, "ভাই আমাদেরকে দিয়ে দেন, অনেকক্ষণ ধরে ক্রিকেট খেলতেছেন।" তো আমরা এই বলটি খেলেই তাদের কাছে হ্যান্ড ওভার করবো এবং পরবর্তীতে আপনাদেরকে অবশ্যই রাজবাড়ির বাকি অংশগুলো ঘুরে দেখাবো। আপনারা যদি রাজবাড়ির পিছনের অংশে যান, তাহলে একটি সাইনবোর্ড দেখতে পারবেন যেখানে লেখা রয়েছে ঐতিহাসিক রাজবাটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন, যেটা হচ্ছে দিনাজপুর নির্বাহী অফিসার দ্বারা এই সাইনবোর্ডটি লাগানো হয়েছে। যতটুকু উইকিপিডিয়া থেকে জানতে পেরেছি, এটা বাংলাদেশ আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট দ্বারা স্বীকৃত নয়, যার ফলে অনেক অযত্ন এবং অবহেলায় রয়েছে এই ঐতিহাসিক রাজবাড়িটি। তো আসলেই খুবই দুঃখজনক, বিকজ যারা ট্যুরিস্ট, স্পেশালি যেমন আমরা এবং ভবিষ্যতে যারা আসবে, তারা এই ঐতিহাসিক রাজবাড়িটি আসলে এভাবে দেখে তাদের কাছে খুবই খারাপ লাগবে। রাজবাড়ির ইতিহাস সম্পর্কে যতটুকু জানতে পেরেছি, দিনাজপুর রাজবাড়ি ও রাজ্য রাজা দীনরাজ ঘোষ স্থাপন করেন। রাজা দীনরাজের নাম থেকেই রাজ্যের নাম করা হয় দিনাজপুর। দিনাজপুরের এই রাজবাড়িটি প্রায় ১৭ একর জায়গা জুড়ে বানানো হয়েছে। এখানে রয়েছে ৩টি মহল: রানী মহল, আয়না মহল এবং ঠাকুরবাটি মহল। সামনে রয়েছে একটি বিশাল পুকুর, যেটা হয়তো গোসলখানা হিসাবে ব্যবহার করা হতো। তো প্রত্যেকটি মহলই আসলে অলমোস্ট ধ্বংস হয়ে গিয়েছে। এই ধ্বংসাবশেষ আসলে ইতিহাসের সাক্ষী হিসেবেই দাঁড়িয়ে রয়েছে। তো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলবো, অবশ্যই এটা রক্ষণাবেক্ষণের ব্যবস্থা করা উচিত, যাতে ট্যুরিস্টরা এসে এটা ঘুরে দেখতে পারে এবং এই ইতিহাস সম্পর্কে জানতে পারে। ঐতিহাসিক রাজবাটি আমাদের পরিদর্শন শেষ। অনেক ইনফরমেশন নিজেরা গ্যাদার করলাম, বাট ইট ওয়াজ কমপ্লিটলি ইনফরমেটিভ অ্যান্ড ফান। ওই যে পিছনে সব লোকজন, রাজা রানী জমিদার যেটাই পারছে দেখে চলে আসছে। এনিওয়ে, ভালো একটা টাইম গেছে আলহামদুলিল্লাহ। অবশেষে রাজবাড়ি ঘুরে দেখা শেষ হলো। আসলে এই ধ্বংসপ্রায় রাজবাড়ি ঘুরে দেখে আমাদের কারোরই ভাল লাগেনি। আমার মনে হয় আপনাদেরও সেম ফিলিংস। তো আমাদের কর্তৃপক্ষ যদি এই ঐতিহাসিক রাজবাড়িটি প্রপারলি রক্ষণাবেক্ষণ করতো, তাহলে অবশ্যই এটি টুরিস্টদের কাছে একটি পপুলার টুরিস্ট স্পট হিসাবে পরিচিত পেত। আজকে সারাদিন দিনাজপুরের বেশ কিছু হিস্টোরিক্যাল প্লেসেস আমরা ঘুরেছি। প্রত্যেকটি ছিল ইউনিক এবং ডিফারেন্ট। তো অনেক লেট হয়ে গিয়েছে, এখন লাঞ্চ করব। লাঞ্চ করব আমিনুল ভাইয়ের ক্ষেতের আলু, সেই সাথে হচ্ছে কালাভুনা, ডাল এবং ভাত দিয়ে। তো যদি ব্লগটি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন। টিল দেন, ওয়েট ফর দ্য নেক্সট ব্লগ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।